ক্ষমা করবেন আমাকে। আসলে আমার মতামতের বিরুদ্ধে আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছিল, তাই আমি আপনাকে মেনে নিতে পারিনি। দীর্ঘ 6 বছর পর স্বামীকে দেখে খুশি হব নাকি তার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকা তার নববধূকে দেখে শোক প্রকাশ করব তা বুঝে উঠতে পারলাম না। বিয়ের 3 দিনের মাথায় আমাকে শ্বশুর বাড়িতে রেখে আমার স্বামী আকাশ চলে যায় বিদেশে। আজ 6 বছর ধরে এ বাড়িতেই পড়িয়েছি। বাবার বাড়ি যাওয়ার সাহস কোনোদিনই হয়নি। বিয়ের সময় মা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে একটা মেয়ের বিয়ের পর তার একমাত্র বাড়ি হলো তার স্বামীর বাড়ি। তখন বাবার বাড়িতে সে শুধুমাত্র মেহমান স্বরূপ। সেই সাথে এটাও বলেছিল জামাই যাই করুক না কেন তাকে কিছু বলবে না। আমার এখনকার বেপরোয়া পরিবারের মতো না যে মেয়ের সংসার ভাঙব, তাই তোকে সব কিছু মেনে নিয়ে থাকতে হবে। আমি সেদিন বুঝে গিয়েছিলাম যে মা আমাকে ঠিক কী বোঝাতে চেয়েছেন। আমি মাকে আশ্বাস দিয়ে বলেছিলাম, চিন্তা করো না মা, তোমরা যে আমাকে পর করে দিয়েছো তা ভালো করেই বুঝতে পেরেছি। আমি এখানে তোমাদের বোঝা হয়ে আর আসবো না। 6 বছর আমি তার অপেক্ষা করেছি। ভেবেছিলাম বিয়ে তো হয়েই গেল, তাহলে এত চিন্তা কিসের? আজ তো নয়, কাল আমাকে উনি ভালোবাসবেন, আমাকে মেনে নেবেন। কিন্তু আমি ভুল ছিলাম, উনি আমাকে মেনে নিতে পারেননি। আমি বাকরুদ্ধ হয়ে শুধু ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলাম। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমার শাশুড়ি ওনাকে জিজ্ঞেস করলো, তোর বউ আছে, সেটা কি তুই ভুলে গেছিস? উনি শান্তভাবে বললেন, বিয়েটা কি আমার পছন্দ দিয়েছিলে? আমি মনে রাখতে যাব কেন? আমি ঈশাকে ভালোবাসি, তাই ওকে বিয়ে করেছি। তোমাদের কোনো আপত্তি থাকলে বলো, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। এত বছর পর ছেলেকে পেয়ে উনি কি আর যেতে দেবেন? তাই উনি কাঁদো কাঁদো মুখ করে বললেন, না না, তুই কোথাও যেতে পারবি না। আমরা অমত করব কেন? বৌমাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমার কানে শুধু একটাই কথা বাজতে থাকলো, আমি ঈশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি। আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর কাঁপছে। আমি টেবিলের উপর ভর করে দাঁড়িয়েছি। আমার নিজেকে অদৃশ্য মনে হলো, কেউ আমাকে দেখছেই না। কোনো সান্ত্বনা বাণী দেওয়ার তো দূরে, সকলে নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলাম। চোখ থেকে পানি বৃষ্টির মতো পড়ছে। আমি গিয়ে বাড়ির কাছে একটা নদীর পাড়ে বসলাম। জায়গাটা বেশ নিরিবিলি। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি চিৎকার করে আকাশের দিকে চেয়ে বলছি, কি দোষ ছিল আমার? কেন আমাকে এত শাস্তি দিচ্ছ তুমি? আমার এই চোখের পানির কি এক ফোঁটারও মূল্য নেই? আমি কি এতটাই খারাপ যে তুমি এমন শাস্তি দিচ্ছ? বিয়ের পর থেকে প্রতিটি রাত আমি কেঁদেছি। এমন কোনো রাত নেই যখন আমার চোখের পানি বালিশ ভিজে নেই। বিয়ের পর নাকি মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। তুমি তো আমার থেকে সেটাও কেড়ে নিলে। তাহলে এখন আর আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। এই বলে আমি মাটিতে শুয়ে পড়লাম। আমার যে যাওয়ার আর জায়গা নেই। এইভাবে কতক্ষণ শুয়েছিলাম জানি না। আমার হুঁশ ফিরল যখন চারিদিকে কালো আঁধার নেমে এসেছে। রাতে এখানে থাকা নিরাপদ না। আমি বাড়িতে ফিরে গেলাম। নতুন বউকে পেয়ে আমার কথা বাড়ির সকলেই ভুলে গিয়েছে। আমি যে এতক্ষণ বাড়িতে ছিলাম না তার দিকে কারোরই নজর পড়েনি। যে রুমে আগে আমি থাকতাম এখন সে রুম অন্য কারোর দখলে। এখন আর এই বাড়িতে আমার প্রয়োজন নেই। আমি গিয়ে দরজা টোকা দিলাম। আকাশের স্ত্রী এসে দরজাটা খুললো। আকাশ আর এখন আমার নাই, তাই আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটি আসলেই অনেক সুন্দর। তার সামনে আমি কিছুই না। সে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, আপনাদের বিরক্ত করার জন্য মাফ করবেন। আসলে এতদিন এখানে আমি থাকতাম, তাই আমার জিনিসপত্র এখানে আছে। যদি কিছু মনে না করেন তাহলে ওগুলো নিয়ে যেতাম। সে বলল, ও আচ্ছা, সমস্যা নেই, নিয়ে যেতে পারেন। আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা আলমারি দরজা খুলে আমার সব কিছু গোছাতে শুরু করলাম। হঠাৎ উনি বলে উঠলেন, ক্ষমা করবেন আমাকে। আসলে আমার মতামতের বিরুদ্ধে আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছিল, তাই আমি আপনাকে মেনে নিতে পারিনি। আপনি চাইলে এ বাড়িতে থাকতে পারেন, আমার অসুবিধা নেই। আর খুব তাড়াতাড়ি আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আমি তার কথার কর্ণপাত করলাম না। সব গোছানো শেষ হলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে দয়া দেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমার দরকার নেই। কথাটি বলে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর শাশুড়ি মায়ের কাছে গেলাম। উনি আমাকে দেখে চোরের মতো চোখ এদিক ওদিক করছেন। আমি ওনার পাশে বসলাম। কিছুক্ষণ পর বললাম, মা, এতদিন এই সংসারটাকে নিজের করে দেখেছি, কখনো পর ভাবিনি। কিন্তু এই সংসারটা আমাকে আপন করেনি। এত বছর আপনাদের কাছে ছিলাম,
তাই যদি আমাকে কোনো কথা বা ব্যবহার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর একটা অনুরোধ, আজকের রাতটা আমাকে থাকতে দিয়েন। এই রাতে আমি কোথায় যাব? উনি আমাকে বললেন। আচ্ছা, থাকতে পারো। আমি ধন্যবাদ বলে বেরিয়ে আসলাম। আকাশের রুমের পাশের রুমটা অতিথিদের জন্য বরাদ্দ, তাই রাতটা ওখানেই কাটালাম। সারা রাত আমার চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারিনি। আমার স্বামী, যাকে আমি 6 বছর ধরে একটু একটু করে ভালোবেসেছি, সে আজ অন্য একটি মেয়েকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ভালোবাসার বাণী শোনাচ্ছে। তাকে ভালোবাসি বলে বুকের মাঝে তাকে স্থান দিয়েছে। সারা রাত আমার কেটেছে নির্ঘুম। তাদের শীতময় রাতের একটি সাক্ষী ছিলাম আমিও। আমার জন্য সেটি ছিল নরকের রাতের সমান। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে নিজের স্বামীর বাসর রাতে সাক্ষী হতে হয়েছে আমাকে। আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত হিসেবে আমারও রাতটি স্মৃতি হিসেবে থাকবে। আমি সকালে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে আয়নাতে নজর পড়ল। আমার চোখ রক্ত জবার মতো লাল হয়ে ফুলে গিয়েছে। আমার মাথার বালিশে যদি জবান হতো তাহলে সে মনে হয় বিরক্ত হয়ে বলতো, আর কাঁদিস না, আমি তোর চোখের পানিতে ভিজে গিয়েছি, এবার তো কান্না বন্ধ কর। আমি নিজের এই অবস্থা দেখে নিজেরই প্রতি করুণা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে এসে মাকে একটা কল করলাম। যতই হোক, মা তো আমার। 10 মাস 10 দিন আমাকে তার পেটে রেখেছেন। অন্য কেউ না হলেও মা অন্তত আমার কষ্টটা বুঝবে। মা কল রিসিভ করে বিরক্ত মাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, কে বলছেন? আমি মায়ের কথা শুনে অবাক চোখে হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে রইলাম। মা কি আমার নম্বরটা ভুলে গেছে? আমার গলা ভার হয়ে গেল। আমি বেজা গলায় বললাম, মা আমি হাফসা, তুমি কি আমার নম্বরটাও ভুলে গেছো? মা আমতা আমতা করে বলল, ও তুই, তেমন কোনো ব্যাপার না। আসলে আমার বয়স হয়েছে তো, তাই মনে থাকে না কিছু। কেন ফোন করেছিস সেটা বল, আমার অনেক কাজ আছে। মা কি আমার সাথে কথা বলতে চায় না? শেষ কবে মায়ের সাথে কথা হয়েছে মনে নেই। আমি মাকে কোনো মতে বললাম, মা আমার সব শেষ হয়ে গেছে। আকাশ দ্বিতীয় বিয়ে করেছে মা। আমি এখন কি করব, কোথায় যাব? মা আমাকে দমকার সুরে বলল, কি করবি, কোথায় যাবি মানে? দ্বিতীয় বিয়ে করছে তো কি হয়েছে? তোকে তো আর বের করে দেয়নি। স্বামীর সংসার করতে গেলে এসব সহ্য করতে হয়, কিছু করার নেই। তুই ভাবিস না তোকে উস্কানি দিয়ে নিজের কাছে নিয়ে আসবো। একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ মায়ের সব কথা শুনলাম। আকাশ যে আমাকে ডিভোর্স দেবে সেটা আর বললাম না। শেষ পর্যন্ত নিজের মাও আমাকে পর করে দিল। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমার কান্না চলে আসলো। পর মুহূর্তে ভাবলাম, যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমার থাকার ব্যবস্থা তিনি করে দেবেন। এই ভেবে চোখ মুছে উঠে দাঁড়ালাম। চারিদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম। বাড়িতে সবাই আরাম করে ঘুমাচ্ছে। আমি অজানা এক গন্তব্যে হাঁটা দিলাম। শুরু হলো নতুন করে পথ চলা। এই পথ কখন কিভাবে মন নেবে জানা নেই। বাড়িটা একটু গ্রাম এলাকায় হয়। মেইন রোডে আসতে আসতে বেলা হয়ে গিয়েছে। এই 6 বছর আমাকে পোশাক অন্যান্য খরচের জন্য যা টাকা দিত আমি 1 টাকাও খরচ করিনি। জমিয়েছিলাম আকাশ বাড়ি ফিরলে তাকে এই জমানো টাকা দিয়ে একটা উপহার দেব, যা আর বাস্তবে রূপ নিতে পারেনি। টাকাগুলো দিয়ে 2-3 মাস পার করা যাবে। আমি এসব ভেবে রাস্তা পার হচ্ছিলাম। ঠিক তখনই কে জানি আমার হাত টান দিয়ে রাস্তার এক পাশে নিয়ে নিল। একটা মেলি কণ্ঠ আমার কানে ভেসে আসলো। মেয়েটি বলছে, আপনি এমন বেপরোয়াভাবে রাস্তায় হাঁটছেন কেন? এখানে তো একটা ট্রাক এসে আপনাকে উড়িয়ে দিত। আমি মেয়েটির কথা শুনে মুচকে এসে বললাম, আমি বেঁচে থাকতে চাই না। ট্রাকটা যদি সত্যি আমাকে উড়িয়ে দিত তাহলে অনেক ভালো হতো। মেয়েটি হয়তো আমার থেকে এমন জবাব আশা করিনি, তাই কিছু বুঝতে না পেরে আমার দেখে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। আমি আর বেশি কিছু বললাম না, ধন্যবাদ বলে চলে আসলাম। কিছু দূর যাওয়ার পর আমি বললাম আমাকে ডাকার কারণ। মেয়েটি আমাকে উপর থেকে নিঃশব্দে দেখে বলল। আমি সন্ধ্যার চোখে তার দিকে তাকালাম। সে বুঝতে পেরেছে, একটু মুচকে হেসে বলল, আমি একটা এনজিওতে কাজ করি। কয়েক বছর আগে আমিও আপনার মতো বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। আপনার কথা শুনে তা বুঝতে পারলাম, তাই জিজ্ঞাসা করছি। এনজিওর নামটি শুনে আমার মনে একটা আশা আলো দেখা দিল। আমি মেয়েটির হাত ধরে অনুরোধের সুরে বললাম, আমাকে এনজিওতে থাকার একটা ব্যবস্থা করে দেবেন। আমার থাকার মতো কোনো জায়গা নেই, প্লিজ আমার অনুরোধটা রাখুন। মেয়েটা আমার হাতের উপর হাত রেখে বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে আমাদের এনজিওতে নিয়ে যাব। আপনি সেখান থেকে কাজ শিখতে পারবেন।
আমি তার কথা শুনে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। আমার সাথে আসুন, আপনাকে আমাদের ম্যানেজারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দিব। আমি মুচকি হেসে ধন্যবাদ জানালাম। মেয়েটার সাথে যাওয়ার পথে আমাদের পরিচয় হয়ে গেল। মেয়েটার নাম তিশা। সে বয়সে আমার মতোই। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কী কাজ করো তুমি? তিশা কথাটি এড়িয়ে যেতে চাচ্ছে, আমাকে যেন বলতে চাচ্ছে না। অন্য একটা প্রসঙ্গ তুলতেই আমি বললাম, তোমাকে আমি কিছু একটা জিজ্ঞেস করেছিলাম, তুমি সেটার এখনো জবাব দাওনি। তিশা মুখে একটা জোর করে হাসি টেনে বলল, ও সেটা। কাজ তেমন একটা না, আপনি গেলে নিজেই দেখতে পারবেন। আমি বলেই সে চুপচাপ হয়ে গেল। আমিও আর কিছু বলিনি। যেতে যেতে তিশা একটা ছোট গলির মধ্যে ঢুকলো। আমার এখন কেন জানি ভয় করছে। এতক্ষণ আমার বড় রাস্তায় ছিলাম, তাই অতটা ভয় করিনি, কিন্তু এখন ভয় করছে। জায়গাটা ভালো মনে হচ্ছে না। কতগুলো পুরুষ আমাদের দিকে কেমন লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছে, আর কতগুলো মেয়ে পুরুষের সাথে চিপা চাপা পোশাকে তাদের উপর কথায় কথায় হেসে ঘুরে পড়ছে। আমার আর বুঝার বাকি রইল না যে এটা একটা পতিতালয়। এই জন্যই কি তিশা আমাকে তার কাজের কথা বলতে চাইছিল না? আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এখান থেকে উদ্ধার করার জন্য। আমি এখান থেকে বের হওয়ার পথ খুঁজছি। আমি সুযোগ বুঝে উল্টো পথে দৌড় লাগালাম। আমি নিজে সর্বোচ্চ দিয়ে দৌড়াচ্ছি। আমি এখান থেকে যে করেই হোক বের হতে হবে। আমি পিছনে একটু তাকাতেই সামনে একটা লোকের সাথে ধাক্কা খেলাম। লোকটা বিশ্রী হাসি দিয়ে বলল, কি মামনি, তোমার রেট কত? দেখতে তো কচি মনে হচ্ছে, আমি আরও বাড়িয়ে দেব, চলো আমার সাথে। এই বলে সে শব্দ করে হেসে উঠল। আমার চোখে পানি চলে আসলো। আমি লোকটাকে আমার হাতে থাকা ব্যাগ দিয়ে জোরে একটা বাড়ি দিয়ে আবার দৌড় লাগালাম। আর পিছনে তাকালে চলবে না, সামনে ছুটে যেতে হবে। আমি দৌড়াতে দৌড়াতে গলিটার বাহির চলে আসলাম। আমি একটা জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। দৌড়ানোর ফলে আমার পেট ব্যথা করছে। আমি আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করলাম। হঠাৎ একটা লোক আমাকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, আপনি মনে হয় অনেক ক্লান্ত, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। 26 বা 28 বছরের একটা যুবক, চোখে চিকন ফ্রেমের একটা চশমা, চুলগুলো এক সাইডে ভাঁজ করা, মুখে চাপা দাড়ি, এক কথায় সুদর্শন পুরুষ। আমাদের দিকে এক বোতল পানি এগিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তার দিকে এভাবে তাকাতে দেখে যুবকটি ভুরু কুঁচকে বলল, কি হলো নিন? আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। অনুভব করলাম আমার অনেক তৃষ্ণা পেয়েছে। আমি এতস্থিত করে পানির বোতলটা নিলাম। ডব ডব করে প্রায় পানি খেয়ে ফেললাম। অবশিষ্ট পানি তার দিকে এগিয়ে দিতে লোকটা মুচকি হেসে বলল, আপনার কাছে রেখে দিন, আপনার কাজ আসতে পারে। আমি বোতলটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখলাম। লোকটার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ধন্যবাদ জানালাম। লোকটি মুচকি হেসে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন কি করা যায়? বাড়ি থেকে আসার সময় আমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে এসেছিলাম। এখন কোনো একটা কাজ খুঁজতে হবে। আমি এক রুমের একটা বাসা খুঁজতে খুঁজতে কিছু দূর যেতে পেয়ে গেলাম। বাসাটা গোছাতে একদিন পার হয়ে গেল। বাজার করে এনে রান্না করে খাওয়া শেষে শুয়ে শুয়ে ভাবছি, এখন থেকে শুরু হলো আমার একার সংসার। জীবন কারোর জন্য থেমে থাকে না, বাকি জীবনটা নিজের মতো করে সাজাবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে হাঁপাতে লাগলাম। খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমাকে চারদিক থেকে অনেকগুলো সাপ ঘিরে ধরেছে। আমি চিৎকার করছি আমাকে কেউ সাহায্য করার জন্য। একটা সাপ আমাকে কামড় দিতে যাবে, তখনই কোথা থেকে একটা আফসার সাহেব আমাকে নিয়ে ওই জায়গা থেকে নিয়ে গেল। ছোট থেকে আমি সাপকে অনেক ভয় পাই। এই স্বপ্নটা রহস্য বললাম না। ফোনের সময় দেখে 7টা বাজে। আজকে কোনো একটা চাকরি জোগাড় করতেই হবে। তাই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ফ্রেশ হয়ে উঠে গেলাম। সকাল 10টা বাজে। চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে একটা দৃশ্য আমার নজর আটকে গেল। আকাশে তার স্ত্রী হাতে হাত ধরে হাসি মুখে গল্প করতে করতে হাঁটছে। দৃশ্যটি দেখে আপনা আপনি আমার চোখ ঝাপসা হয়ে গেল। তারা আমার দিকে আসতে দেখে আমি দ্রুত পায়ে অন্য পাশে এসে দাঁড়ালাম। ওরা আমাকে দেখেনি, তারা নিজের মতো করেই হাঁটছে। আমি তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ততক্ষণ তাকিয়ে থাকলাম যতক্ষণ না পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ কেউ একজন আমার দিকে রুমাল এগিয়ে দিল। আমি চোখ তুলে তাকায় অবাক হলাম, কারণ মানুষটি আর কেউ নেই, সেই লোকটি যিনি আমাকে পানি দিয়েছিলেন। লোকটি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, আপনি এখানে? লোকটি আমার উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে বলল, কেন, আমি থাকতে পারি না নাকি? আমি বেবেচাকে খেয়ে গেলাম। লোকটা এমন টেরা কেন? আমি কোনো মতে বললাম না। আসলে তা নয়, আমার সামনে হঠাৎ দাঁড়িয়েছিলেন তাই বললাম। লোকটি বাবক কণ্ঠে বলল, আমিও তো তাহলে বলতে পারি, আপনি
আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমি রাগে কোসকস করতে করতে বললাম, মোটেও না, আমি না, আপনি আমার সামনে সে দাঁড়িয়েছেন। সে বুড়ো উঁচিয়ে বলল। নিজের অবস্থান দেখেন ম্যাডাম। আমি আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম সে সত্য বলেছে। আমি কিছুটা অপমানিত বোধ করলাম, তবুও নিজের তেজ বজায় রেখে জাজালো কণ্ঠে বললাম, বুঝলাম আমি আপনার পথ আটকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে পাশ দিয়ে চলে যেতে পারতেন। আমি কি পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়েছিলাম নাকি? সে হেরে যাওয়ার ভান করে বলল। সরি মিস, আমারই ভুল ছিল, কিন্তু আপনি ওই দুজনের দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? আর আপনার চোখে পানি কেন? আপনার চোখে যে পানি মানায় না মিস। আমি তার কথা শুনে থমকে গেলাম। এভাবে প্রশ্ন করছে যেন মনে হয় আমি তার অনেক আপন কেউ। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে আমাকে এভাবে তাকিয়ে থাকাতে হয়তো আমার মনের কথা বুঝে গেল, তাই একটু মুচকি হেসে দিয়ে বলল। এভাবে কেন তাকিয়ে আছেন? আমার জানার কৌতূহল জেগেছিল তাই বললাম। আপনি বলতে না চাইলে সমস্যা নেই। আমি চাপা কণ্ঠে বললাম, অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহল না থাকাই শ্রেয়। এই বলে আমি দ্রুত পায়ে ওই জায়গা হাতে চলে গেলাম। আমাকে এভাবে সময় নষ্ট করলে হবে না। আমার কাছে আর বেশি টাকা অবশিষ্ট নেই, কাজের যে অনেক প্রয়োজন। হাঁটতে হাঁটতে একটা বড় কোম্পানির সামনে এসে দাঁড়ালাম। অফিসটির পাশে বড় করে পোস্টারে গোটা গোটা অক্ষরে লেখা, নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সেখানে মানুষ নিয়োগ দেওয়া হবে। পোস্টটি দেখে আমার কী যেন খুশি লাগলো। আমি সেখানে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচা এখানে কি নিয়োগ এখনো চলছে? উনি অভিজ্ঞ দৃষ্টিতে আমাকে একবার পরখ করে বললেন। জি, এখনও নিয়োগ চলছে। উনি আমাকে দরজা থেকে আঙ্গুল দেখিয়ে বললেন, দরজার বাম সাইডে লিফট আছে, 3 তলা ইন্টারভিউ চলছে। সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং সিভি নিয়ে যান। আমি কৃতজ্ঞতার দৃষ্টিতে ধন্যবাদ জানালাম। ওনার কথা মতো দরজার ভিতরে গিয়ে বাম দিকে তাকাতেই লিফট দেখতে পেলাম। আমি লিফটের সামনে গিয়ে উপরের বাটন চাপ দিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে গেল। মনে মনে শুধু প্রার্থনা করছি আমার একটা চাকরি যেন হয়ে যায়। 3 তলায় গিয়ে দেখি আমার মতো কতজন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সেখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, এখানে কি ইন্টারভিউর জন্য দাঁড়িয়ে আছেন? মেয়েটি মাথার উপর নিচ করে বোঝালো, হ্যাঁ। আমি মেয়েটির পিছনে দাঁড়িয়ে গেলাম। এক এক করে আমি এগোচ্ছি। কিছু সময় পর আমাকে ডাকলো। আমি গিয়ে প্রথমে বিনয় সুরে বললাম, মে আই কামিং স্যার? সেখানে বসে থাকা ব্যক্তিটি মাথা নেড়ে উঠে বললেন, ইয়েস কামিং। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটির মাথা তুলে তাকাতে আমি আরেক দফা অবাক হয়ে গেলাম। অস্পষ্ট সুরে বলে ফেললাম, আপনি? আমি চুপচাপ দাঁড়িয়েছি ওনার সামনে, কি বলবো বুঝতে পারছি না। আমাকে চুপচাপ থাকতে দেখে লোকটি মাথা তুলে তাকালো। উনিও মনে হয় আমাকে দেখে অবাক হলেন। উনি উৎকীর্ণ কণ্ঠে বললেন, আরে আপনি এখানে? আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। কোনো রকম নিজেকে সামলে ইতস্তত করে বললাম, আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। উনি আমার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। আমি ওনার সামনে রাখা চেয়ারে বসলাম। তিনি নিজের থেকেই বললেন, আপনি কতটুকু পড়ালেখা শেষ করেছেন? আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি। এই বলে আমি সাথে সাথে আনা ফাইলটা ওনার দিকে এগিয়ে দিলাম। তিনি ফাইলটা খুলে দেখতে লাগলেন। দৃষ্টি ফাইলের মধ্যে রেখেই বললেন, কম্পিউটার চালাতে পারেন? জি, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শখের বসে শিখেছিলাম। তিনি মুচকি হেসে বললেন, কাল থেকে অফিসে জয়েন করবেন। বরাবর 8টায় অফিসে উপস্থিত থাকবেন। আমি কিন্তু অফিসে অনেক কড়া। আমি ওনার কথা শুনে বললাম, আমার চাকরি হয়ে গেছে। আমার মুখে আপনা আপনি হাসির রেখা দেখা দিল। এত তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাবে ভাবতেও পারিনি। মনে মনে সৃষ্টিকর্তাকে লাখ লাখ শুকরিয়া জানালাম। আমি খুশি মনে ধন্যবাদ বলে বেরিয়ে পড়লাম। আমি অফিস থেকে চলে আসার সময় দরজায় দারোয়ান চাচা হাসি মুখে বললেন, আপনার জব কি হয়েছে? আমি মুচকে হেসে মাথা নাড়লাম। জি চাচা, আমার চাকরি হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন চাচা। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ মা, দোয়া করি সুখী থাকো। আমি বাজার করে বাসায় চলে আসলাম। আগামীকাল থেকে আমার নতুন দিন শুরু। রান্না করে গোসল সেরে ফেললাম। তারপর খাওয়া শেষ করে ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। কালকে আমাকে তিনি সুন্দর বুঝিয়ে দিয়েছেন তিনি অফিস খুব কড়া। আমি 7:45-এ অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। দারোয়ান চাচাকে সালাম দিয়ে অফিসে প্রবেশ করলাম। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি কী কাজ করবো সেটা তো আমাকে বলা হয়নি। আমি কিছু বুঝতে না পেরে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মিনিট 2 পর একটা অল্প বয়সী ছেলে এসে আমাকে বলল, আপনি কি নতুন জয়েন করেছেন? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ছেলেটি আবারও বলতে লাগলো,
আপনাকে স্যার ডাকছে। আমি ওনার কেবিনে নক করে বললাম, স্যার আসতে পারি? তিনি মাথা তুলে তাকালেন। ইয়েস। আমি ভিতরে প্রবেশ করে শুভ সকাল বললাম। তিনি কোনো প্রত্যুত্তর না করে বললেন, গতকাল আমি আপনাকে কোনো কাজ বলিনি। আপনার উচিত ছিল আমার কাছে এসে নিজে কাজ বুঝে নেওয়া। এই বলে তিনি আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে বললাম, সরি স্যার, পরের বার থেকে এমন বলে আর হবে না। তিনি দৃষ্টি আমার থেকে সরিয়ে ল্যাপটপে রাখলেন। গম্ভীর সুরে পুনরায় বললেন, আপনার কাজ হলো আমার কাছ থেকে জমানো ফাইলগুলো নিয়ে প্রিন্ট আউট করা। এই ফাইলগুলো এখন নিয়ে যান। এই বলে তিনি কয়েকটা ফাইল টেবিলের উপর রাখলেন। আমি ফাইলগুলি নিয়ে আমার জন্য বরাদ্দ টেবিলে গিয়ে বসলাম। উনি এতটা বদলে গেলেন কীভাবে? এর আগে যখন কথা হয়েছিল তিনি তো এমন গম্ভীর ছিলেন না, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত। এসব যখন ভাবছিলাম তখন কেউ একজন আমার ভাবনায় ব্যাঘাত ঘটালো। হ্যালো মিস, তুমি কি এখানে নতুন? আমি ইতস্তত বোধ করলাম। চাপা কণ্ঠে বললাম, জি আমি এখানে নতুন, কিন্তু আপনি কে? ছেলেটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমার প্রশ্নের জবাবে সে হাসি মুখে বলল, আমি এখানে 1 বছর ধরে কাজ করছি। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কিন্তু আমি যে কোনো সাহায্য করতে রাজি। আমি ফাইলগুলো চেক করতে করতে বললাম, ঠিক আছে ভাইয়া। ভাইয়া ডাকটা শুনে মনে হয় তার সহ্য হলো না। তার মুখের হাসিটা মুহূর্তে উড়ে গেল। সে অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া কোন দুঃখে? তার অস্পষ্ট স্বরে বলা কথাটা আমি শুনে ফেললাম। আমি সাধারণভাবেই বললাম, আপনি আমার বয়সে অল্প একটু বড়, তাই ভাইয়া বললাম। যদি আপনার পছন্দ না হয় তাহলে চাচা ডাকতে পারি। সে আমার কথা শুনে চোখ বড় বড় করে ফেললো, কিঞ্চিৎ চিৎকার করে বলল, চাচা? আমি মাথা দুলিয়ে বোঝালাম হ্যাঁ। সে আমতা আমতা করে বলল, আমার নাম হলো আইমান, তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আমি কিছু বলার আগে কেউ একজন ধমকের সুরে বলল, আপনাদের আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলে রিজাইন দিয়ে চলে যান। আমার আন্ডারে কাজ করতে হলে এসব পরিচয় পর্ব করতে পারবেন না। যে যার কাজে মন দেন, আর যেন এসব না দেখি। আমি পিছনে ফিরে দেখি উনি রাগে দৃষ্টিতে তাকিয়েছেন। আমার নামের ছেলেটি সরি স্যার বলে এক প্রকার দৌড়ে তার টেবিলে চলে গেলেন। কিছুক্ষণ পর উনিও চলে গেলেন। উনি এত রাগে যে সেটা আগে জানতাম না। একদিকে ভালোই হয়েছে, ছেলেটির জন্য আমি কাজে মন দিতে পারছিলাম না। আমার পাশের টেবিলের মেয়েটি বলে উঠল, রাহাত স্যার রাগী হলো, তিনি অনেক ভালো, সবসময় আমাদের সাপোর্ট করেন। তুমিও ধীরে ধীরে বুঝতে পারবা। আমি মেয়েটির দিকে তাকাতে সে একটা মুচকি হাসি দিল। ওনার নাম তাহলে রাহাত? এতদিনের নামটা জানতে পারলাম। যাই হোক, মেয়েটির সাথেও আমার পরিচয় হয়ে গেল। ওর নাম রুহি। রুহির বাসা আমার ওখানে। কিছু সময়ের মধ্যে আমাদের বেশ সখ্যতা গড়ে উঠল। আমি আর রুহি একসাথে যাওয়া আসা করি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। একদিন রাতে শুয়ে শুয়ে ভাবছি, এতদিন একটা বারোকে আমার কথা কারো মনে পড়েনি। সেদিনের পর থেকে আমি আর নিজের থেকে মাকে কল দেয়নি। মা বাবাও কোনোদিন আর কল দেয়নি। হয়তো ভাবছি নামের কোনো মানুষ পৃথিবীতে আছে সেটা ভুলেই বসেছে। আগে মাঝে মাঝে মনে হতো আমাকে কি তারা দত্তক নিয়েছিল, কিন্তু এখন মাঝে মাঝে না, সবসময় মনে হয় আমি হয়তো তাদের নিজের সন্তান না। তাদের নিজের সন্তান হলে কি আর এতটা অবহেলা করতে পারতো? সকালে উঠে রান্না করা, তৈরি হয়ে অফিসে যাওয়ার, রাতে এসে ঘুমানো, এগুলোই হলো আমার প্রতিদিনের রুটিন। রোবটের মতো থাকতে থাকতে এখন আমি হাঁপিয়ে গিয়েছি। দিন শেষে আমারও ইচ্ছা করে ঘুরতে যেতে, কারোর কাঁধে মাথা রেখে রাতে জ্যোৎস্না বিলাস করতে, সারা রাত কারোর সাথে গল্প করতে। কিন্তু কারোর উপর বিশ্বাস করতে ভয় করে, প্রচণ্ড ভয় করে। যাদের উপর বিশ্বাস করি তারাই বিশ্বাসঘাতকতা করে। এসব ভাবতে ভাবতে বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আমি এখন অফিসে যাচ্ছি। রুহি আজকে অফিসে যাবে না, শুধু আজ নয়, অনেকদিন হয়তো যাবে না। কেননা তার বিয়ে ঠিক হয়েছে। 2 দিন আগে সে তার বাড়িতে চলে গেছে। আমাকে অবশ্য অনেক জোর করেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বললে কি আর যাওয়া যায়? কিন্তু তাকে কথা দিয়েছি তার বিয়ের দিন অবশ্যই যাব। রুহি চলে যাওয়ার পর থেকে আমি ওর একা হয়ে গেলাম। অফিসে বাকিদের সাথে তেমন একটা সখ্যতা করে উঠিনি। আমি আনমনে হেঁটে হেঁটে অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তায় অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়েছে। আমার মনে কৌতূহল জাগলো। আমি মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে বড় একটা ধাক্কা খেলাম। নিজের অজান্তে চিৎকার দিয়ে বলে উঠলাম, রাহাত স্যার! আমি ভিড় ঠেলে সামনে গিয়ে অবাকে শীর্ষস্থানে গেলাম। রাহাত স্যারের রক্তাক্ত শরীর আমার সামনে পড়েছে, মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আশেপাশে মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। সাহায্য করার জন্য কেউ এগিয়ে যাচ্ছে না। রাহাত স্যারকে এভাবে পড়ে থাকতে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। কেননা এই 1 বছর অনেকটা বন্ধুর মতো হয়ে গেছেন তিনি। আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেল।
এ সময় এত সব ভাবলে হবে না, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে ওনার পাশে গিয়ে বসলাম। যেখান থেকে রক্ত পড়ছে আমার ওনা কিনারা কিছুটা ছিঁড়ে বেঁধে দিয়েছি। এটা অনেকটা মুভির মতো হয়ে গেল, কিন্তু মুভির মতো মিলে গেল, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি একটা সিএনজি ডেকে কয়েকজন লোকের সহযোগিতা ওনাকে সিএনজিতে উঠালাম। ওনার শ্বাস অনেক ধীর গতিতে চলছে। আমার মনে অনেক ভয় হতে লাগলো। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি যেন ওনার কিছু না হয়। কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে গেলাম। দুজন অড বয়ের সাহায্যে একটা ট্রলিতে করে ভিতরে নিয়ে গেলাম। ডাক্তারকে প্লিজ, কোনো ডাক্তার আসুন, ওনার চিকিৎসা করার খুব প্রয়োজন। পাগলের মতো চিৎকার করে ডাক্তারকে ডাকছি। কয়েকজন ডাক্তার দ্রুত এসে ওনাকে একটা রুমে নিয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা ডাক্তার দৌড়ে এসে বললেন, রোগীর অভিভাবককে। আমি ডাক্তারের কাছে ছুটে গিয়ে বললাম, আমি হলাম ওনার অভিভাবক। কি হয়েছে বলুন না প্লিজ ডাক্তার, উনি কি ঠিক আছেন? কিছু তো বলুন। বলতে বলতে আমার গলা ভারী হয়ে এলো। কেন জানি খুব কষ্ট হচ্ছে ওনাকে এভাবে দেখতে। আমার সব কিছু কেমন যেন পাগল পাগল লাগছে। ডাক্তার আমাকে শান্ত হতে বললেন, কিন্তু আমার মন কিভাবে শান্ত হবে ওনাকে এই অবস্থায় দেখে? যতক্ষণ না উনি সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারবো না। কিন্তু এখন আমাকে ধৈর্য রাখতে হবে, তাই চুপ করে গেলাম। ডাক্তার এবার বলতে শুরু করলো, ওনার অনেক সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে অনেক ব্লাড বেরিয়ে গেছে। ওনাকে অপারেশন করতে হবে, যার জন্য 2 ব্যাগ রক্ত লাগবে। এবং রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করে আসুন তাড়াতাড়ি, আমাদের হাতে একদমই সময় নেই। এই বলে দ্রুত পায়ে তিনি চলে গেলেন। আমার এখন মনে হচ্ছে আমাকে কোনো একটা সাগরের মাঝখানে নিয়ে কেউ ফেলে দিয়েছে। রক্ত আর টাকা কোথায় পাবো আমি? আমাকে এসব ভাবলে হবে না, যে কেরই হোক আমাকে এগুলো জোগাড় করতে হবে। রাজছেলের রক্তের গ্রুপ ছিল কি? ও হ্যাঁ, মনে পড়ছে, এ পজিটিভ রক্ত। আমি মস্তিষ্কে একটা জোর লাগাতেই রুহির কথা মনে পড়লো। রুহির ব্লাড গ্রুপও এ পজিটিভ। আমি তাড়াতাড়ি করে রুহিকে কল করলাম। কয়েকবার রিং পড়ার পর রুহি কল রিসিভ করলো। রুহি কল রিসিভ করতে আমি কান্না করে তো কণ্ঠে বললাম, রুহি অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। রুহি বিচলিত হয়ে বলল, কি হয়েছে হাফসা, তুমি কান্না করছিলে কেন? আমাকে বল প্লিজ। রাহাত স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে রুহি। এই বলে আবারও কান্না চলে আসলো। আমার কেন জানি কষ্ট হচ্ছে। রুহি চিৎকার করে বলল, কি? কিভাবে? কখন? এখন এসব বলার সময় নেই, তুই প্লিজ চলে আয়, ওনার রক্ত লাগবে। তোর রক্তের গ্রুপ আর ওনার রক্তের গ্রুপ একই। প্লিজ রুহি, না হলে ওনাকে অপারেশন করাবে না। এই বলে আমি মুখ চেপে রাখলাম। আমি কথা বলার অবস্থায় নেই। রুহি সেটা বুঝতে পেরে বলল, তুই চিন্তা করিস না, এক্ষুনি আসছি আমি। এই বলে সে আমি কিছুটা ভরসা পেলাম। তারপর তাড়াতাড়ি করে রিসেপশনে গিয়ে ফর্ম দিতে বললাম। এখানে থাকা মেয়েটি বলল, ম্যাম, আপনাকে ফর্ম ফিল আপ জমা দিতে হলে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত টাকা আমি কোথায় পাবো? আমার মাথায় যেন কাজ করা বন্ধ করে দিল। কিন্তু যত টাকাই হোক আমাকে জোগাড় করতে হবে, যে করা তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। বিয়ের সময় বাবা মা আমাকে যে গহনা দিয়েছিল আমি সেগুলো আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি জানতাম এক সময় এই গহনাগুলো কাজে আসবে। আমি দ্রুত করে গিয়ে সেই গহনাগুলো নিলাম। তারপর স্বর্ণলঙ্কার দোকানে গিয়ে সব বিক্রি করে দিলাম। সব গহনা বিক্রি করে 4 লক্ষ টাকা আমাকে দিল। আমি দ্রুত হসপিটালে এসে 3 লাখ টাকা রিসেপশনে জমা দিলাম। এতক্ষণে রুহিয়ে চলে এসেছে। তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রক্ত দিতে গেলাম। রক্ত দেওয়া শেষ হলে অপারেশন করানো শুরু হলো। আমি শুধু আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি। রুহি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না হাফসা, স্যার সুস্থ হয়ে যাবেন। আর তুই কি ওনার পরিবারে কাউকে খবর দিয়েছিলি? এতক্ষণ পর ওর কথা শুনে আমার টনক নড়ল। আমি তো কাউকে বলিনি, আর তাছাড়া এত খবর দেওয়ার সময়ও তো ছিল না। দ্রুত ওনাকে অপারেশন করতে হবে, এসব আর মাথায় আসেনি। আমি রুহিকে বললাম, এত কিছু তো আমার মাথায় ছিল না। তাছাড়া ওনার পরিবারের কার নাম্বার তো নেই আমার কাছে। ছেলের ফোন হয়তো রাস্তায় পড়ে আছে। রুহি আমার অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা, তুই এত ভাবিস না। স্যারের বোনের সাথে আমার যোগাযোগ ছিল, ওর নাম্বার আছে আমার কাছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আমি কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বললাম, তোকে অনেক অনেক ধন্যবাদ রুহি। তোর এত খুশির দিনেও আমি তোকে এত প্রেশার দিচ্ছি, আমাকে মাফ করে দিস প্লিজ। সে রাগে স্বরে বলল, এইভাবে আর একবার বললে আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, বলে দিচ্ছি। আমি একটু মুচকি হেসে বললাম, আচ্ছা আর বলবো না, তুই এবার যা।
রুহিও একটা মুচকি হেসে বিদায় জানিয়ে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর ওনার পরিবারের সবাই দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে আসলো। একটা ভদ্র মহিলা আমার কাছে এসে কান্না করতে করতে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায় আছে? ওর কি হয়েছে বলো না প্লিজ, ওর কিছু হবে না তো? এই বলে সেই মহিলা অজরে কাঁদতে লাগলো। আমার হওয়ার চোখে পানি চলে আসলো। একটা মেয়ে এগিয়ে এসে ওনাকে ধরে একটা বেঞ্চে বসালো। ভদ্র মহিলাটি মেয়েটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এ কি হয়ে গেল রাহা? আমার ছেলেটার কি হয়ে গেল? রাহার চোখে পানি স্পষ্ট। সে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তুমি এভাবে ভেঙে পড়লে আমাদেরকে কে সামলাবে মা? তোমাকে তো এখন শক্ত থাকতে হবে, তাই না মা? তুমিই তো আমাদের শক্তি। হঠাৎ ওনার কি যেন হলো, তিনি চোখ মুছে উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে আমার কাছে এসে দাঁড়ালেন। পরিবারের সবাই বিস্ময় চোখে ওনার দিকে চেয়ে আছে। উনি কি করতে চাইছেন তা হয়তো সকলে বোঝার চেষ্টা করছে। তিনি ভেজা কণ্ঠে বললেন, তুমি কে মা? মা সম্বোধনটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার মা কখনই আমাকে এত মায়া করে ডাকেনি। শব্দ করে কেঁদে ফেললাম। ওনারা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি চোখ মুছে বললাম, আপনারা কিছু মনে করবেন না, আমাকে কেউ মা বলে আগে ডাকেনি, তাই একটু আবেগী হয়ে গিয়েছিলাম। আমি রাহাত স্যারের অফিসে কাজ করি 1 বছর ধরে। আজকে অফিসে যাওয়ার পথে দেখি উনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি কোনোভাবেই ওনাকে হাসপাতালে নিয়ে আসি। কেউ কিছু বলার আগে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই ওনাকে ঘিরে ফেললো। সকলে একটার পরে একটা প্রশ্ন করেই যাচ্ছে। তিনি সকলকে থামিয়ে দিয়ে বললেন, দেখুন, আপনারা সবাই শান্ত হন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন 48 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আপনারা সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন, একমাত্র তিনিই পারেন সব ঠিক করতে। এই বলে তিনি চলে গেলেন। আমি এক কোণে দাঁড়িয়ে আছি, আর ওনার পরিবারের কয়েকজন ডাক্তারের পিছনে পিছনে গেলেন, আর বাকিরা নীরবে কান্না করছে। ছেলের মা আমার পাশে এসে দাঁড়ালেন। আমার হাত দুটো ওনার হাতে নিয়ে করুণ সুরে বলতে লাগলেন, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব জানা নেই। তুমি যে আমার কি রক্ষা করেছো ভুলে বুঝাতে পারবো না। তোমার এই ঋণ কখনো ভুলবো না। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আর ওনার দিকে তাকিয়ে খুব মায়া হলো। মায়েরা বুঝি এমনই হয়, তাহলে আমার মা কেন এমন? আমি কেন এমন ভালোবাসা পেলাম না? এসব ভাবতেই আমার চোখ ঝাপসা হয়ে উঠল। আমি ওনার চোখে পানি মুছে দিয়ে বললাম, এভাবে বলবেন না আন্টি, মানুষ তো মানুষের জন্যই। ধন্যবাদ আমাকে নয়, উপরওয়ালাকে দিন। তখন ওই রাস্তা দিয়ে না গেলে আমি কি আর ওনাকে দেখতাম? এখন আপনাদের শক্ত থাকতে হবে। একমাত্র আল্লাহ পারেন ওনাকে সুস্থ করে দিতে। উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমার জীবনের এমন ভালোবাসা আর পাইনি। আমি ওনাকে আবেগে জড়িয়ে ধরলাম। রাহাত স্যারের জ্ঞান ফিরেছে 2 দিন পর। এই 2 দিন আমি হসপিটালেই ছিলাম। কেন জানি ওনাকে দেখা ছাড়া আমার ফিরে যেতে ইচ্ছে করেছিল না। ওনার পরিবারের সবাই আমাকে বলেছিল বাসায় গিয়ে রেস্ট করতে, কিন্তু আমার মনে কিছুতেই সায় দিচ্ছিল না, তাই চলে যেতে পারিনি। কিন্তু এই 2 দিনে স্যারের মায়ের সাথে আর ওনার বোন মানে রাহার সাথে আমার বেশ সখ্যতা গড়ে উঠেছে, তাই আর তেমন একটা অসুবিধা হয়নি। যখন ওনার জ্ঞান ফিরেছে তখন এতটা খুশি হয়েছিলাম যে আমার চোখে পানি চলে এসেছিল, কিন্তু তা কারো নজরে আসার পূর্বে আমি লুকিয়ে মুছে নিলাম। ওনার হুঁশ আসার কথা শুনিয়ে সবাই ওনার কাছে চলে গেলেন। আমিও দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। কেন যেন সাহস হলো না ওনার সামনে যাওয়ার। আমি বাহির থেকে দেখি আমার মনটাকে শান্ত করলাম। কিছুক্ষণ পর আমি নিঃশব্দে হসপিটাল থেকে চলে আসলাম। ওনাকে দেখে আমার অভিমান হচ্ছে অনেক। উনি কি সাবধানে হাঁটতে পারেন না? আল্লাহ মানুষকে চোখ দুটো কেন দিয়েছেন? দেখে চলার জন্যই তো নাকি? উনি কি চোখে পিছন নিয়ে হাঁটছিলেন? এসব বিড়বিড় করতে করতে হাঁটতেছি। যদি সেদিন ওনার কিছু হয়েছে তো কথাটা মনে আসতে আমার বুক কেঁপে উঠলো। আর মনে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। আরে চোখ কি হাতে নিয়ে ঘুরেন নাকি? কিছুতে ধাক্কাটাই না মারলো। বলতে বলতে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। অস্পষ্ট সুরে বললাম, আকাশ। আকাশ মাথা চুলকে বলল, আসলে আমি দেখতে পাইনি, সরি। আমি কিছু না বলে চলে যেতে নিলে আকাশ আমার পথ আটকে দাঁড়ালো। আমি বিরক্তকর চোখে তার দিকে তাকালাম। সে একটা মেকি হাসি দিয়ে বলল, বিরক্ত করার জন্য সরি। আসলে আপনি সকাল সকাল কাউকে না বলে চলে এসেছিলেন, তাই আপনার কাছ থেকে ভালোভাবে ক্ষমা চাইতে পারেনি, আর আপনার দেন মোহরটাও পরিশোধ করতে পারেনি। আপনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন তা অনুমান করতে পারেনি, তাই। আমি তার কথা থামিয়ে দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনার দিনভর আমি মাফ করে দিয়েছি।
আর আমি ডিভোর্স পেপার অনেক আগে তৈরি করে রেখেছি, শুধুমাত্র ব্যস্ততার কারণে আপনার কাছে পৌঁছে দিতে পারিনি। চিন্তিত হওয়ার কিছুই নেই, কিছুদিনের মাঝে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সই করে দিয়েছি, আপনিও সইটা করে কোর্টে পাঠিয়ে দিয়েন। এই বলে আমি চলে যেতে নিয়েও পিছু ফিরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনাকে ধন্যবাদ আমাকে আমার মতো করে বাঁচতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর আর সেখানে দাঁড়ালাম না, দ্রুত পায়ে হাঁটা লাগালাম। আমার খারাপ লাগছে না, কিন্তু এক সময় আকাশ নামের এই ছেলেটাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি ভুলে যাওয়ার যতই চেষ্টা করি না কেন, স্মৃতি থেকে তো আর মুছে ফেলা সম্ভব না। দীর্ঘ 6 বছরের সংসারটাকে তো আর চাইলে জীবন থেকে সরিয়ে ফেলা যায় না। সে সংসার না করলেও আমি তো করেছি। 1 বছর পর সে মুখটা আবারও আমার চোখের সামনে আসার কারণে আগের স্মৃতিগুলো আমার চোখে ভেসে উঠল। সাথে বুক ছেড়ে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। আমি পাশে এসে বিছানায় ঠাস করে শুয়ে পড়লাম। শরীরে যেন আর বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। গত 3 দিন ওনার দুশ্চিন্তার চোখের পাতায় একবারের জন্য এক করতে পারিনি। বিছানা কাটে এলিয়ে দিতে চোখ দুটো বন্ধ হয়ে আসলো। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে গেলাম। 3 দিন ধরে অফিসে যাই না। অফিসে পৌঁছে চেয়ারে একটু হেলান দিয়ে বসতে আয়মান নামের ছেলেটি আমার সামনে হাজির হলো। আমি ভুরু কুঁচকে তাকাতে সে বলে উঠল, এতদিন কোথায় ছিলে? অফিসে আসেনি কেন? জানো কত টেনশন হচ্ছিল আমার। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ, কিন্তু আমার জন্য আপনার এত টেনশন করতে হবে না ভাইয়া, নিজের চিন্তা করুন। আমার কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল, আর কিছু না বলে সে তার নিজের স্থানে চলে গেল। আমার কিছুটা খারাপ লাগলো। আমি কি বেশি রুড বিহেভ করে ফেলেছি? তিনি তো আর খারাপ কিছু বলেননি। কলিগ হিসাবে জিজ্ঞেস করতেই পারেন। আমার লজ্জিত অনুভূত হলো। ঠিক করলাম, যাওয়ার সময় ক্ষমা চেয়ে নিব। অফিস ছুটি হওয়ার সাথে সাথে আমি আয়মনের কাছে গেলাম। আয়মন আমাকে এড়িয়ে যেতে নিলে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে পুরো কুচকে আমার দিকে তাকিয়ে রইল। আমি ইতস্তত করে বললাম, আমার তখন অভাবে কথা বলা উচিত হয়নি। অফিসের কলিগ হিসেবে জিজ্ঞেস করতেই পারেন, কিন্তু তখন আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই রুড বিহেভ করে ফেলেছি। আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিন। আয়মন সুন্দর একটা হাসি দিয়ে বলল, ক্ষমা করতে পারি, কিন্তু ছোট বোন হিসেবে নয়, বন্ধু হিসেবে। আমার একটা ছোট বোন আছে, তার ভাগ কাউকে দিতে পারবো না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে রাজি। তারপর এভাবে কয়েকটা দিন চলে গেল। এর মধ্যে আকাশকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। আমি এবার পরিপূর্ণভাবে মুক্ত। রাহার সাথে আমার প্রতিদিন কথা হয়। সেদিন তাদের না বলে চলে আসার জন্য অনেক জারি খেয়েছি, শুধু একবার না, কয়েক দফা জারি মেরেছে মা মেয়ে মিলে। রাহার মা অর্থাৎ রাহেলা বেগম আমাকে ওনার নিজের মেয়ের মতো শাসন করে আবার ভালোবাসে। আমি মাঝে মাঝে খুব অবাক হই, এমন মানুষও কি পৃথিবীতে আছে যেখানে নিজের মাই ভালোবাসে না, সেখানে ওনার ছেলের একজন কর্মচারী হয়ে তিনি মায়ের ভালোবাসা দেন। রাহার কাছ থেকে ছেলের প্রতিদিন খোঁজ নেওয়া যেন এই কদিন রুটিন হয়ে গেছে। আমার এমন উৎকণ্ঠা দেখে রাহা একবার জিজ্ঞেস করেই ফেলেছিল, হাফসাফু ডাল মে কুছ কালা তো নেহি হে? আমি তখন কি বলবো বুঝতেছিলাম না। আমি কিছু না বলে কল কেটে দিয়েছিলাম, আর উত্তর আমার নিজের কাছেও নেই। আমি নিজেকে প্রশ্ন করি, এসব আমি কেন করছি? উনি তো আমার কেউ নন। তখন আবার আমার মন প্রশ্ন করে, আসলে কেউ না উনি? আমি আর কিছু ভাবতে পারি না। কি হচ্ছে আমার সাথে? আমি কিছু জানি না, কিচ্ছু না। রাহাত স্যারের অনুপস্থিতিতে ওনার বাবা অফিসটা নিয়ন্ত্রণ করছেন। সবার মুখে শুনেছি এই অফিসটা রাহাত স্যারের বাবা বানিয়েছিলেন। ওনার নাম আজমল হাসান। তার প্রতিটা কষ্টের বিন্দুকণা এই ভবনের সাথে মিশে আছে। ওনার এখন বেশ বয়স হয়েছে। ওনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আহসান হাসান বিয়ে করেছেন, বিদেশে পাড়ি জমিয়েছে। আর ছোট ছেলে রাহাত শাওন আর্জ এখনো বিয়ে করেননি। তার নামটা বাবা ভাইয়ের সাথে মিল করে রাখেনি রাহেলা বেগম। বড় ছেলের নাম আজমল সাহেব, এখন ছোট ছেলে এবং মেয়ের নাম রেখেছেন রাহেলা বেগম। রাহাত স্যার পড়াশোনা শেষ করে এখনো নিজের বাবার ব্যবসা দেখাশোনা করে, আর শুভর ছোট মেয়ে আসফিয়া আফসার রাহা এখনো পড়ালেখা করছে। এবার এইচএসসি পরীক্ষা দিই। রাহাত স্যার যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আজমল সাহেব ব্যবসা দেখাশোনা করবেন। আজ 1 মাস হলো স্যার অফিসে আসেন না। ওনাকে নিজের চোখের সামনে দেখি না কতদিন। ওনাকে একটাবার দেখার আশায় আমার মন বেকুল হয়ে আছে, কিন্তু আমার এই আশা যেন নিঃশব্দ আশা ছাড়া আর কিছুই না। কিন্তু মন কি আর সেটা বোঝে? আমি জানি আমার আশা কখনোই পূর্ণ হবে না। উনি আমার বস আর আমি একজন সামান্য কর্মচারী। তাছাড়া আমি একজন ডিভোর্সি।
তাছাড়া আমি একজন ডিভোর্সি, সব জিনিস যে পেতে হবে তা তো নয়। আমি রাহার মতো একজন বোন পেয়েছি, রাহেলা বেগমের মতো একজন মা পেয়েছি, এতটুকু যথেষ্ট আমার জন্য। ওনাকে দেখেই না হয় আমার চোখে তৃষ্ণা মেটাবো, আর কিছুই চাই না আমি। এভাবে কাটিয়ে দিব আমার বাকিটা জীবন। পুরো 1 মাস পর আজ ওনার দেখা মিলবে তা কল্পনাও করিনি। আমি আয়মানের সাথে অল্প অল্প একটু গল্প করেছিলাম, মাঝে মাঝে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তখন তিনি আমার সঙ্গ দেন, কিছুটা গল্প করে আমার সময়টা ভালো করে দেন। তিনি মানুষটা বেশ রসিক, মুহূর্তে যা কারো মন ভালো করে দিতে পারেন। মানুষ হিসেবে তিনি খুব ভালো। সপ্তাহখানেক আগে রুহি ফিরে এসেছে, আমার খুশি আর দেখে খেয়ে। রুহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে বলি, কি রে রুহি, তুই এত অনেক সুন্দর হয়ে গেছিস, দুলাভাই কি তোর দিকে না তাকিয়ে থাকতে পারে? তখন রুহি লজ্জায় লাল হয়ে যায়। আজকে অফিসে সে রুহি, আমি আর আয়মন মিলে একটা বই নিয়ে আলোচনা করেছিলাম, তখনই রাজ স্যারের আগমন ঘটে। আমি তখন আয়মনের একটা ফানি কথা শুনে হাসতেছিলাম, পিছন থেকে হঠাৎ রাহাত স্যার বলে উঠলেন, বাহ, ভালোই তো গল্প আছে এখানে। এতদিন পর ওনার আওয়াজ শুনে থমকে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি নাকি ভুল শুনছি? নিশ্চিত হওয়ার জন্য পিছনে ঘুরে তাকাতেই দেখতে পাই প্রিয় মানুষটির মুখ যার দেখা পাওয়ার জন্য আমার মনটা দীর্ঘদিন ধরে বেকুল হয়েছে। তিনি গম্ভীর সুরে বললেন, আপনাদের সবার আরামের দিন শেষ, আমি ফিরে এসেছি। আমি যেন আর কারোর কাজের হেয়ালি না দেখি। আর আরমান সাহেব, আপনার কাজের স্থান এটা বলে তো আমার মনে পড়ছে না। আয়মন থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, সরি স্যার, সরি, আমি এক্ষুনি আমার টেবিলে যাচ্ছি। এই বলে সে তড়িঘড়ি করে চলে গেল। আয়মন যাওয়ার পর রাহাত স্যার আমার দিকে ঘুরে তাকালেন, শক্ত কণ্ঠে বললেন, মিস হাফসা, আমার কেবিনে আসুন। এই বলে তিনি গটগট করে চলে গেলেন। আমি আমার জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম। শক্ত কণ্ঠে বললেন, মিস হাফসা, আমার কেবিনে আসুন। এই বলে তিনি গটগট করে চলে গেলেন। আমি আমার জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম। রুই আমাকে হালকা ধাক্কা দিয়ে বললেন, মিস হাফসা, আপনাকে স্যার যেতে বলেছে। আমি তার দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলাম, তোকে তো আমি এসে দেখে নিচ্ছি। এই বলে রাহাত স্যারের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। মে আই কামিং স্যার? দরজায় দাঁড়িয়ে থেকে বললাম। তিনি মনে আমার অপেক্ষায় ছিলেন। তিনি শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ইয়েস, কামিং। আমি ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছি। উনি আমার একদম সামনাসামনি এসে দাঁড়ালেন। ওনার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস যেন আটকে গেল। চোখ তুলে তাকানোর সাহস হলো না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে হসপিটালে দেখা না করে চলে এসেছিলে কেন? আমি ওনার কথা কি উত্তর দেবে ভেবে পেলাম না। আমি আমদামটা করে বললাম, কোন হসপিটালে কথা বলছেন আপনি? তিনি একটা মুচকি এসে দিয়ে বললেন, আমাকে মিথ্যে বলতে ফালাতে পারবে না হাফসা, আমি সব কিছু জানি। তুমি আমার জন্য কি কি করেছো সব কিছু। এমনটা কেন করলে হাফসা? কেন এত কিছু করলে বলো? আমি কিভাবে বলবো সব? আপনার জন্য নয়, নিজে ভালো থাকার জন্য করেছি। আপনাকে ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না। আপনি যে আমার জীবনে একটা বড় অংশ হয়ে গেছেন। আমার কোনো উত্তর না পেয়ে তিনি আমার হাত চেপে ধরে বললেন, বলছো না কেন তুমি? আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আমি চোখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললাম, কি শুনতে চান আমার থেকে আপনি? তিনি আরো শক্ত করে হাত চেপে ধরে বললেন, আমি জানি হাফসা, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ একটাবার বলো। আমি ব্যথায় কুকি বলে উঠলাম। আমার আওয়াজ শুনে তিনি দ্রুত আমাকে ছেড়ে দিলেন। আমি চিৎকার করে বললাম, আপনি যা শুনতে চান তা কখনোই সম্ভব না মিস্টার রাহাত। আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী, আর আপনি অফিসের বস। তাছাড়া আমি একজন ডিভোর্সি। আপনার পরিবার আমাকে মেনে নেবে না। আমি ওনাদের বিশ্বাস ভাঙতে পারবো না। এই বলে আমি আমার টেবিলে চলে আসলাম। রুহি আমাকে জিজ্ঞেস করলো, কি রে হাফসা, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমি হাসার চেষ্টা করলাম, না রে কিছু হয়নি, এমন ভালো লাগছে না। তুই চিন্তা করিস না তো, সারাটা দিন আমার বিষণ্ণ কাটলো, ভালো লাগছে না কোনো কিছুই। সন্ধ্যায় কোনোভাবে বাসায় গেলাম। সেখানে গিয়ে আমি তো অবাকের শীর্ষস্থানে পৌঁছে গেলাম। আমার বাসার দরজার সামনে রাহাত স্যার ওনার পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বিস্ময়ের চোখে স্যারের দিকে তাকাতে তিনি একটা ডেভিল মার্কে হাসি দিলেন। রাহেলা বেগম আমাকে দেখে হাসি মুখে এগিয়ে আসলেন। আমি ওনাকে সালাম দিলেন। তিনি সালাম নিয়ে আমাকে ধমকের সুরে বললেন, অফিস থেকে বাসায় আসতে এতক্ষণ লাগে? আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি অন্যদিনের তুলনায় আজকে ইচ্ছা করে দেরি করে বাসায় ফিরেছি। মন ভালো ছিল না, তাই বাসায় আসার পথে যে নদীটা পড়ে সেখানে এতক্ষণ বসেছিলাম। নিজের ভেতরে চাপা অনুভূতিগুলো কিছুটা কমাতে ব্যর্থ চেষ্টা চালিয়ে গেলাম। আমি হাসার চেষ্টা করে বললাম, আসলে রাস্তায় খুব জ্যাম ছিল তো, তাই দেরি হয়েছে। রাস্তার মাঝখান থেকে জোরে জোরে বলতে লাগলেন, মাও মিথ্যা বলছে, আমিও তো একই পথে এসেছি, একটু জ্যাম ছিল না রাস্তায়।
আমি ওনার দিকে রাগে দৃষ্টিতে তাকাতে তিনি অন্যদিকে চোখ ঘুরিয়ে নিলেন। মনে 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 ওনাকে সাবান ছাড়াই ধোলাই করছি। হঠাৎ রাহেলা বেগম আমার কান মলে দিয়ে বললেন, মায়ের সাথে মিথ্যে বলা, তাই না? আমি করুণ চোখে তাকিয়ে বললাম, ব্যথা করছে আন্টি, প্লিজ এবারের মতো মাফ করে দিন, এরকম আর হবে না। তিনি আমার কান ছেড়ে দিয়ে আদেশের সুরে বললেন, দরজাটা একবার খোল, আমাদের আর বাইরে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? আমি তখন লজ্জায় লাল হয়ে গেলাম। তড়িঘড়ি করে তালাটা খুলে দিয়ে ওনাদের ভিতরে আসতে বললাম। রাহাত স্যার, রাহেলা বেগম, আজমল হাসান এবং রাহা এসেছে। আমি তাদের বসতে দিয়ে খাবারের জন্য ব্যবস্থা করতে নিলেই রাহেলা বেগম আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে দিলেন। আমি কিছু বলার আগেই তিনি এমন একটা কথা বললেন যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কিছু বলার আগে তিনি আমার হাত দুটো ওনার হাতে নিয়ে বললেন, আমার একটা অনুরোধ রাখবি মা? আমি বললাম, এভাবে কেন বলছেন আন্টি? আপনি আমাকে অনুরোধ নয়, আদেশ করুন। তিনি আমার কথায় কিছুটা ভরসা পেলেন, মুখে একটা হাসি রেখা টেনে বললেন, আমি তোর মুখে আর আন্টি ডাক নয়, মা ডাক শুনতে চাই। আমি তোকে আমার ছোট্ট ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমি ওনার কথা শুনে থমকে গেলাম। আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না। আমাকে নিরুত্তর দেখে তিনি করুণ সুরে বলতে লাগলেন, প্লিজ না করিস না, আমি অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি, খালি হাতে ফিরিয়ে দিস না মা। আমার এখন কি করা উচিত? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনারা আমার অতীত সম্পর্কে অবগত নন, তাই তো এই অনুরোধটা করেছেন। আমি কিছু লুকাতে চাই না আপনাদের কাছ থেকে। আমার আজ থেকে 7 বছর আগে যখন আমার বয়স 17 ছিল তখন বিয়ে হয়, কিন্তু বিয়ের 3 দিনের সময় উনি আমাকে রেখে বিদেশ পাড়ি জমান। 6 বছর পর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ হয়নি। 6 বছর পর তিনি দেশে ফিরেন ওনার নববিবাহিতা বউকে নিয়ে, আর আমাকে ডিভোর্স হয়ে যায়। 6 বছর পর তিনি দেশে ফিরেন ওনার নববিবাহিতা বউকে নিয়ে, আর আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমি বাড়ি ছেড়ে চলে আসি আর আপনাদের অফিসে কাজ করি। আপনি আমার মায়ের থেকেও বেশি। আমি আমার মায়ের কাছ থেকে যে আদর ভালোবাসা পাইনি সেটা আপনার কাছ থেকে পেয়েছি। রাহার মতো একটা ছোট বোন পেয়েছি, আজমল স্যারের মতো একজন বাবা পেয়েছি। এর থেকে আমার বেশি কিছু চাই না। এছাড়া আমি আপনাদের অফিসের একজন সামান্য কর্মচারী মাত্র। কথাটা বলতে দেরি, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। রাহেলা বেগম কটমট করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কোনো কাজের ফল হিসেবে উপরটা পেলাম সেটার হিসাব মেলাতে ব্যস্ত। তিনি শক্ত কণ্ঠে বলে শুরু করলেন, তোকে কখনো নিচু করে দেখেছি আমরা? সব সময় তোকে আমাদের পরিবারের সদস্যের মতো দেখেছি, ভালোবেসেছি। আর তুই কি না, আসলে আমারই ভুল। তুই আমাদের কখনো আপনই ভাবিসনি, না হলে আজ এই কথাটা বলতে পারতি না। রাহাত, রাহা, চল আমরা ফিরে যাই। আমি ওনার হাতের করুণ চোখে তাকিয়ে বলতে লাগলাম, প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি ওভাবে বলিনি। তোমরাই তো আমার আপন, আর কে আছে আমার বলো? রাহেলা বেগম অন্যদিকে তাকিয়ে বললেন, সেটাই যদি হতো তাহলে কি আর আমাদের খালি হাতে ফিরে যেতে হতো? আমি এখন কি করবার কোনো উপায় না পেয়ে বললাম, আমি রাজি। আমার কথা শুনে সকলের মুখে অন্যরকম একটা হাসি দেখা গেল। আজমল সাহেব এতক্ষণ ওনার বইয়ের কাণ্ড দেখছিলেন চুপচাপ। আমি এখন কি করবার কোনো উপায় না পেয়ে বললাম, আমি রাজি। আর আমার কথা শুনে সকলের মুখে অন্যরকম একটা হাসি দেখা গেল। আজমল সাহেব এতক্ষণ ওনার বইয়ের কাণ্ড দেখছিলেন চুপচাপ। শেষমেশ আমাকে রাজি করাতে পেরে ওনার মুখে হাসি রেখা দেখা দিল। এবার তিনি নীরবতা ভেঙে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে এবার আমার ছোট ছেলে তার মনের মানুষ পেয়ে গেল। ওনার কথা শুনে আমি রাহাতের দিকে তাকালাম। আর রাহাত স্যার ওনার বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন। ওনার বাবা যেন ওনার ফুল খুলে দিলেন। তারপর আমার দিকে আর চোখে তাকিয়ে একটা শুকনো কাশি দিয়ে মুখ লুকাতে লাগলেন। আর সেটা দেখে রাহা শব্দ করে হেসে ফেলল। রাহা বেগম স্যারকে বললেন, এভাবে গাধার মতো দাঁড়িয়ে না থেকে মিষ্টি নিয়ে আয়। রাহেলা বেগম স্যারকে বললেন। স্যার মনে হয় এই সুযোগটাই খুঁজছিলেন। রাহেলা বেগমের বলার সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেলেন। উনি যাওয়ার পর উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখন থেকে আর তোকে কাজে যেতে হবে না। বড় বউয়ের সাথে তো তেমন একটা কথা হলো না, বউ শাশুড়ি মিলে গল্পটাও তো করতে পারলাম না। আমার অনেক ইচ্ছা বউয়ের রূপে একটা মেয়ে আনবো আমার ঘরে, তারপর বউ শাশুড়ি মিলে সারাদিন গল্প করব। তোকে কিন্তু আর কোথাও যেতে দিচ্ছি না, আমার কাছেই থাকবি বলে দিলাম। রাহা মুখ ফুলিয়ে বলতে লাগলো, বিয়ের আগেই তো তোমরা আমাকে পর করে দিলে, বিয়ের পর তো আমাকেই ভুলে যাবা। রাহেলা বেগম রাহার মাথায় হালকা করে একটা চাটি মেরে বললেন, তোকে কেমনে ভুলবো রে, তুই তো হলি আমার কলিজার টুকরা।
এরকম মা মেয়ে মিলে হাসতে লাগলো, আর আমি তা মুক্ত নয়নে তাকিয়ে দেখতে লাগলাম। সেদিনের 15 দিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেলো। বেশ বড় করে না হলে মোটামুটি আয়োজন করে হয়েছে বিয়েটা। রুই, আয়মান সহ অফিসে সকলে এসেছে বিয়েতে। রুই আমাকে খোঁচা দিতে ভুললো না। বিয়ের দিন আমার কানে এসে ফিসফিস করে বলল, তোকে তো আমার থেকেও অনেক সুন্দর লাগছে রে হাফসা। দেখবি স্যার তোর থেকে নজর সরাতেই পারবে না। তোকে দেখতে দেখতে যেন আমার বাসরটাই না মিস হয়ে যায়। আমি চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়েছিল, কিছু একটা দেবো, তখনই সবাই বর এসেছে বলে চেঁচাতে লাগলো। রুহি আমাকে চোখ টিপ মেরে ধরে দিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম ওনাকে বর সাজা দেখার আশায়। উনি আমার বারান্দার দিকে আগে থেকে তাকিয়েছিলেন, যার দরুন আমাদের শুভ দৃষ্টি হয়ে গেল। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আছেন। পাশে থেকে রাহা একটা ধাক্কা দিতেই ওনার হুঁশ ফিরল। তারপর রাহার দিকে কটমার দৃষ্টিতে তাকাতেই রাহা তার সবকটা দাঁত দেখে হাসতে লাগলো, আর ওদের এমন দুষ্টুমি দেখে আমারও হাসি পেল। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। সুখের সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় যে তা বলা মুশকিল। আমাদের সুখের সময়গুলো খুব দ্রুতই অতিক্রম হয়ে গেল। দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল। আমাদের 1.5 বছরের একটা ছেলে আছে, ওর নাম ওর বাবাই রেখেছে। উনি ছেলের নাম আব্দুল্লাহ আরাফ নাম রেখেছেন। শাশুড়ি মা ওনার কথা রেখেছেন। আমাকে কখনো বাবা মার অভাব বুঝতে দেননি, মেয়ের মতোই আগলে রেখেছেন। রাহার 1 মাস আগে বিয়ে হয়ে গেছে। রাহার স্বামী একজন ডাক্তার, ওরা সুখী আছে। রুহি থেকে কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে, নাম হলো কাশফা ইফতেখার। আমি রুহিকে যখন দেখতে গিয়েছিলাম তখন আমার ছেলের সাথে ওর মেয়ের সম্বন্ধটা পাকা করে এসেছি। আমার ছেলে তো ওকে দেখেই খুশিতে নাচতেছিল। আমাদের কথা শুনে ছেলেটা কি বুঝতে জানি না, কিন্তু কাশফার ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো ধরে বলছিল, তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমাদের বিয়ে করতে হবে তো। তার কথা শুনে আমার সবাই অবাক হয়ে হাসতে লাগলাম। আরাব বেশিরভাগ সময় তার দাদু দাদির সাথে কাটে, অনেক ভালোবেসেছে তাকে। আর রাহাতের কথা বলতে গেলে একটাই কথা বলবো, আমার স্বামী দুনিয়ায় বেস্ট স্বামী। এই দুনিয়ায় যেমন খারাপ পুরুষ আছে তেমনি ভালো পুরুষও আছে। আমি এমন একজন স্ত্রী হতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হয়। আজকে রাহাত আর আমি হাঁটতে বেরিয়েছি, মাঝ রাস্তায় আকাশের সাথে দেখা হয়ে যায়। আকাশ আমাকে দেখে আমার সামনে এসে দাঁড়ায়, তারপর মুখে একটা জোরপূর্বক হাসি টেনে বলে, কেমন আছো হাফসা? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আকাশের মুখে হাসির সাথে সাথে নিভে গেল। বিরেশ মুখে বলল, আমি ভালো নেই। হিসা আমাদের প্রথম সন্তান জন্মদানের সময় মারা গেছে। আমি আমার মেয়েকে নিয়ে কোনো রকমে আছি। মেয়েটার জন্য আবার বিদেশ ফিরে যেতে পারছি না। যাই হোক, তোমার পাশের ছেলেটাকে? আমি কিছু বলার আগে রাহাত বলে উঠলেন, যে আমি হাফসার স্বামী, সারা জীবনের সঙ্গী। আকাশ স্নান একটা হাসি দিয়ে বলল, ও, আপনারা মনে হয় কোথাও বেরিয়েছেন, আমি আর বিরক্ত না করি। এই বলে আকাশ চলে গেল, আর উনি আমার হাতটা শক্ত করে ধরে বলতে লাগলেন, আমাদের পথ চলে আরও বাকি। আমাদের এখনও একসাথে বৃদ্ধ হওয়া বাকি। নাতি নাতির মুখ দেখতে হবে না? আমি ওনার কথা শুনে একটা মুচকি হেসে দিলাম। তারপর দুজন বেরিয়ে পড়লাম শহরের সন্ধ্যা উপভোগ করতে।